এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে পুরো লাইফটাই চেঞ্জ হতে পারে আজকের ভিডিওটা দেখলে। মানে আজকে এমন একটা দারুণ ভিডিও করতেছি আমি। আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে, কিন্তু এই ভিডিওর মধ্যে কথার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো জানতে পারলে আপমনিরা লাইফ চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো সেজন্যই বলবো যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। শুধু বাজেট বা আমার সংসারে কাজকর্ম দেখাই সেই ভিডিওটা যে আপনারা দেখে এত ভালোবাসেন, ঠিক ওই রকমই আপনারা উপকৃত হবেন এই ভিডিও থেকে, যে জীবনের টেকনিকগুলো কি, আমরা কোন কোন টেকনিকে হাঁটলে আমরা জীবনে আসলে আগাতে পারবো। অল্প আয় স্বল্প আয় যাদের আমাদের, আমরা কিন্তু একদম দামি আয়, মানে যাদের উচ্চ আয়, অনেক মোটা অঙ্কের টাকা যারা ইনকাম করে, তারা যেভাবে চলে আমরাও চলতে পারবো, শুধু বুদ্ধিটা রেখে। একই আয় তারা যেভাবে চলে আমরাও চলতে পারবো, তাদের চেয়ে ভালো চলতে পারবো। কিভাবে, সেই বুদ্ধিগুলো রেখে আমরা কিন্তু চলবো। আজকের ভিডিওতে ছোট ছোট টেকনিক থাকবে। গুড মর্নিং ভাই বোনেরা। সকালবেলা আজকে বললাম না যে শরীরটা বেশি খারাপ লাগতেছিল, অফিসে চলে আসছি। তো অনেক কথা আছে আপনাদের সাথে, যে কথাগুলো জানতে পারলে আপুমনিরা যারা একদমই হতাশ, অল্প আয়ের মানুষ যারা আমরা হতাশ হয়ে যাই না অল্পতে, যে কিভাবে সংসারটা মেনটেন করব, আগাবো। তো আজকে সেই আলোচনাগুলো আমি করব। আমার বিশ্বাস আপুমনি অনেকেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে আপনাদের, এবং আপনারা কিন্তু ঘরে থেকে মোটা অঙ্কের টাকাটা সেভ করবেন কোনোভাবে পরিশ্রম ছাড়া, কোনো ধরনের কাজ ছাড়া। কিভাবে মোটা অঙ্কের টাকা আপনারা সেভিংস করবেন সেই বিষয়টা কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওর মধ্যে টেকনিকগুলো থাকবে, কথাগুলো থাকবে। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন শোনেন তাহলে কিন্তু পুরো টেকনিকটাই জেনে যাবেন, যেটা আমি করতেছি এবং আমি করব ইনশাল্লাহ। আগামী দিনগুলো সুন্দর করার জন্য কি কি স্যাক্রিফাইস করব, এবং যেটা করলে কোনো অসুবিধা নাই, সেই স্যাক্রিফাইস করে সংসারকে কীভাবে আগাবো, মোটা অঙ্কের টাকা সেভিংস করব। তাহলে দেখুন, আজকের আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, বলছিলাম না যে আপুমনি ভাইরা আমার বাসাটার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার ব্যক্তিগত কথা তো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করি না, কিন্তু এখানে একটা কথা আছে, আমি এখন মনে করি যে সেটা বলা প্রয়োজন। কারণ হচ্ছে, আমি যেহেতু বাজেট ভিডিও দেই, আয় ব্যয় খরচ সঞ্চয় সব কিছু মিলে আপনারা কিন্তু খুব ভালোবাসছেন আমার কথা, চ্যানেলের কাজকর্ম আপনারা খুবই খুবই ভালোবাসছেন, এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন। তো আমার কাছে মনে হলো যে এত কষ্টের কথা আপুরা শেয়ার করে, এত ভালো লাগার কথা শেয়ার করে, তাহলে আমি কেন মানে আমার প্ল্যানগুলো বলবো না। যেই প্ল্যানগুলো বুঝতে পারলে, জানতে পারলে, যারা মধ্যবিত্ত আমার মতন আছে, সে যে লেভেলে হোক না কেন, যদি একটু সচেতন হয়, আমার মনে হয় অনেক টাকাই সেভ করতে পারে। তো দেখুন, আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি যে বাসাটায় থাকি, বাসাটা যতটুকুই খরচ, তো আমি ঘুরে একটু ভিতরে আছে না, যে এটা একদম সেক্টরের মধ্যে আর ওটা একটু সেক্টরের বর্ডারে পড়ছে এরকম। তো দেখা গেছে যে আমি মিনি একটা ফ্ল্যাট পাইছি, খুব সুন্দর, যেটা কিনা খুব সুন্দর করে আমাদের ছোটো ফ্যামিলি হয়ে যাবে, এবং ভাড়াটা অর্ধেক হয়ে যাবে। ভাবা যায়? আসলে এতদিন শুধু ভাবতাম যে এই বাসাটা ছেড়ে আরেকটা বেটার বাসা নেওয়া যাবে, লিফটওয়ালা, অনেক বড়, অনেক মানে ডেকোরেশন করব, অনেক কিছু চেঞ্জ করব। মেন্টালিটি না এমন ছিল, সবসময় এমনই ছিল। আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম, তুমি আমাকে ঢাকার বাসাটা গুছাই দাও, সাজাই দাও। কিন্তু এখন চিন্তা করি আসলে এগুলো একেবারে মারাত্মক ভুল। যতক্ষণ নিজের কিছু না হয়, নিজের কিছু করতে না পারা যায়, নিজের পায়ের নিচে মাটি না হয়, ততক্ষণ অন্যের বাসা কিংবা অন্য জায়গায় ভাড়া থেকে এরকম জাঁকজমক করে গুছানো বা সাজানো একদমই বোকামি আমার কাছে মনে হলো। প্রথমত ভয়ঙ্করভাবে অর্থ অপচয়, দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে গুছাবেন, অনেক জিনিসই বাসা চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে যায়। তারপর মনে শান্তি নেই, এক বাসা থেকে আরেক বাসায় গেলে সেই বাসার যে জিনিসপত্র সেটা ওইখানে সেট হয় না, কখনো কমানো লাগে, কখনো বাড়ানো লাগে। তো এখন যে বাসাটায় আছি সেটা মোটামুটি একটা ফ্ল্যাট। তো এই বড় ফ্ল্যাট থেকে যখন আমি একটা মিনি ফ্ল্যাটে যাব, মানে এটার যে ছোটো ফ্ল্যাটে যাব, তখন এই ফার্নিচারগুলো সেট হবে না। আর যেহেতু নতুন বাড়ি হয়েছে, আমি চাইছি ওখানে অনেক ফার্নিচার নিতে, অনেক কিছু নিতে। তো এই মুহূর্তে নতুন কোনো ফার্নিচার না কিনে আমার ঘরে যেগুলো আছে, আমি ভাবছি এখান থেকে কিছু ফার্নিচার যেগুলো আমার না হলেও চলে, ঢাকা শহরে বাসার জন্য না হলেও চলে, সেগুলো আমি বাড়ি রেখে আসবো, এরকম সিদ্ধান্ত নিছি। আর এই ফ্ল্যাট থেকে আমি যখন মিনি ফ্ল্যাটে যাব, তখন আমার যে টাকাটা সেভ হবে প্রতি মাসে, সেই টাকাটা আমি চট করে একটা ডিপিএস করে ফেলবো। তো আমার মনে হয় বেশ মোটা অঙ্কের একটা টাকা আমার বাসা ভাড়া থেকে সেভ হবে, আমি চিন্তা করছি যেটা। কারণ এখন যে বাসাটায় যাব সেই বাসাটার যে খরচ, বর্তমান যে বাসায় আছি, বর্তমান বাসা থেকে নতুন বাসার খরচ কমপক্ষে 6-7 হাজার টাকা কমে যাবে।
তো এখন ভাবুন তো, একটা মানুষের যদি ইনকাম থেকে মধ্যবিত্ত ঘরে 6-7 হাজার টাকা বেঁচে যায়, তাহলে বছরে প্রায় লাখ টাকার কাছে এসে দাঁড়ায়। 3-4 বছর যদি কষ্ট করা যায়, এখান থেকেও মোটা একটা টাকা সেভিংস করা যায়। আর আমাদের উদ্দেশ্য কি? আমরা কষ্ট করি প্রতিটা নিয়ত 2 টাকার জন্য, কত কষ্ট করি। একটা কথা ভেবে দেখুন, আপনি যখন একটা কেনাকাটা করেন, দরদাম করেন, 3-4 দোকান ঘুরেন। আপনি যখন রিক্সায় ওঠেন, এক রিক্সাওয়ালা 20 টাকা বেশি চাইলে আপনি আরেক রিক্সাওয়ালা খুঁজেন। এই যে আমাদের মানে টাকাটা বাঁচানোর যে আমাদের একটা টেন্ডেন্সি, কেন? কারণ হচ্ছে আমাদের যে আয়, সেটা এত টাকা খুব সহজেই খরচ করা যাবে না। তো আমি চিন্তা করলাম, আমরা তো বাসা ভাড়া থেকে মোটা অঙ্কের টাকা বাঁচাতে পারি, ঠিক আছে? একটু স্যাক্রিফাইস করলেই হয়ে যায়, মানে মানসিকতা যদি সেট করি আর যদি স্যাক্রিফাইস করি, তাহলে কিন্তু হয়ে যায়। তো আমি আমার বাচ্চাদের সাথে কাউন্সিলিং করছি, আমার হাজব্যান্ড আমি দুজনেই আসলে আমরা এই বিষয়ে একমত। তো আমরা বড় বাসাটা ছেড়ে সিদ্ধান্ত নিয়েছি ছোট একটা বাসা নিব, যেন আমাদের চলে যায় সুন্দর মতো। অনেক ফ্লেক্সিবল হবে না, কিন্তু সুন্দর মতো হবে, সেই সাথে মোটা অঙ্কের টাকাটা সেভ হবে। এই টাকাটাই এখন যে স্যাক্রিফাইস করতেছি আমরা বা আমার বাচ্চারা, সেই বাচ্চাদের কাজেই এক সময় লাগবে। তো এই কথাটা বলার জন্যই আজকে মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সাথে ভিডিও ওপেন করছি এবং সরাসরি কথা বলছি। আশা করছি আপুমনি ভাইয়েরা, আপনারা এই ধরনের কিছু প্ল্যান আছে যেগুলো করে আমরা কিন্তু খুব সহজেই নিজেদের মানে খরচের যে তালিকাটা সেটা কমায় নিয়ে আসতে পারি, বা আমাদের সংসারে আয় ব্যয়ের যেটা ব্যালেন্স থাকে সেটা কিন্তু করতে পারি। তো এখানে আসলে একজনকে চিন্তা করলে হয় না, সংসার যখন দুইজনের থাকে দুইজনকে চিন্তা করতে হয়, স্বামী স্ত্রী দুজনকে চিন্তা করতে হয় যে কোনটা করলে ভালো হয়। দুজনের সিদ্ধান্ত মতামত যেন একরকম থাকে। যেমন ধরুন, আমি যখন বাড়ি করি, বাড়ি করার আগে আমার হাজব্যান্ড কিছুতেই বাড়ির কাজে হাত দিচ্ছিল না। তো আমি জানি টাকা পয়সা না চলে যায়, আসলে টাকা পয়সা থাকে না। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, মানে একটু কৌশলে বলছিলাম যে ঠিক আছে, বাড়ি যদি না করো তাহলে তুমি একটা কাজ করো, চলো আমরা কক্সবাজার ঘুরে আসি সবাই মিলে, ফ্যামিলি সহ। তো হিসাব করলাম ওখানে লাখ টাকার মতো খরচ হবে যদি 3-4 দিন ঘুরি আমরা কক্সবাজার। তো আমি বলছি কক্সবাজার যাব, সিলেট যাব বা সাজেক যাব, এই ধরনের কথা বলছিলাম যে ট্যুর করব। তো এখানে 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে যাবে আমাদের। আর পাশাপাশি আমি বলছি যে এই বাসাটা চেঞ্জ করবো, একটা লিফটওয়ালা বাসা নিব, যেখানে লিফট থাকবে, বাচ্চাদের ওঠানামা বা আমাদের ওঠানামা প্রবলেম থাকবে না। সেই সাথে বড় হবে, বাসাটা অনেক বড় হবে, এবং আমি সমস্ত ফার্নিচার দিয়ে আমার মনের মতন করে ঢাকা শহরে সুন্দর করে একটা সংসার সাজাবো। তো একটা সুন্দর সংসার সাজাতে একটা লিফটওয়ালা বাসা মিনিমাম 20-25 লাগে। তারপর হচ্ছে সুন্দর করে বাসাটা সাজাতে আপনার দেখা গেছে, সুন্দর করে সাজানোটা কি ডেকোরেশন না, জাস্ট আপনার নিজস্ব ফার্নিচারগুলো কিনতেই তো অনেক বেশি টাকা লাগে। যেমন ধরুন ফার্নিচার নতুন নতুন, তারপর হচ্ছে আপনার ফ্রিজ থাকবে দামি কয়েকটা, মানে একটা ডিপ ফ্রিজ, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এরপর এসি লাগাবো, নানান ধরনের জিনিস, ওভেন টোভেন কিনবো। মানে এই যে জিনিসগুলো, এগুলো এক একটা বড় বড় বাজেট। তো আমি যখন আমার হাজব্যান্ডকে বলছি যে আমি আর কষ্ট করবো না, ঠিক আছে তুমি যেহেতু বাড়িটারি করবো না, আমি আর কষ্ট করবো না, তুমি তাহলে এগুলো দিয়ে আমাকে ঢাকা শহর সাজাই দাও, আমি আর তোমাকে বিরক্ত করবো না। আমার হাজব্যান্ড বুদ্ধি করে কৌশলে সে কিন্তু হিসাব করছে যে কক্সবাজার ঘোরা, সাজেক ঘোরা, আর হচ্ছে যদি আমি ঢাকা শহর সাজাই দিই তাহলে কত লাখ টাকা খরচ হয়। তখন সে মানে আমার মনে হলো যে বাড়ি তো আমাদের দরকার, এটা তো ভবিষ্যৎ, আসলে এটা একটা দামি সিদ্ধান্ত যে অবশ্যই দরকার। কিন্তু তখন তাকে যখন অপশন দিলাম যে কী করবা, এগুলো করবা না এটা করবা, দ্রুত সিদ্ধান্ত নাও, তখন সে চট করে সিদ্ধান্ত নিলেন যে না, বাড়িটাই করে ফেলি, বাড়ি করার পরে যদি টাকা থাকে তখন তুমি এগুলো পূরণ করবা। তো আপুমনিরা, একটা কথা হচ্ছে যে ভালো কাজের জন্য অনেক সময় কিন্তু পাগলামি করতে হয়। পাগল না হলে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে না। ভালো কাজের পাগলামি অবশ্যই করতে হবে, যেটাতে ভালো হবে। আমি মনে করি এটা জীবনে অনেকটা বড় সাফল্য বয়ে নিয়ে আসে। তো এই যে ছোট্ট ছোট্ট ত্যাগ, বিলাসিতা কমানো, এই যে প্রত্যেকটা সেক্টর থেকে ভেবেচিন্তে চলা, এটাই হয়েছে আসলে মধ্যবিত্তদের কাজ হওয়া উচিত। কারণ আমরা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে রেখেছেন, এমনভাবে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এমনভাবে সব কিছু দিয়েছেন যে এটা আমাদের জন্য দরকার, করতে হবে। এই ধৈর্য রেখে এভাবে টেকনিক আমাদের চলতে হবে। হতাশ হওয়া যাবে না আপুমনিরা, হতাশ হওয়া যাবে না। সংসারে আয় ইনকাম কম থাকবে, বন্ডিংটা ঠিক রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। এটাই একমাত্র শক্তি হচ্ছে এটা, যে ধৈর্য।
বাসাটা নেওয়াটাই বড় কথা না, বড় একটা বাসা মানেই হচ্ছে বড় স্পেস, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। তখন কিন্তু আমি কিন্তু একা সম্ভব হতো না, যেহেতু আমি সার্ভিস হোল্ডার, তো আমার কিন্তু হেল্পিং হ্যান্ড লাগতো প্রতিনিয়ত, ফার্নিচারগুলো, রুম পরিষ্কার করা সব কিছু। এরপরে যে আমি ওয়াশিং মেশিন নিতে চাইছি, ওখানে মোটা অঙ্কের টাকা, তারপর ডাইনিং টেবিল টেবিল যা যা আছে সব সেট চেঞ্জ করে নতুন নতুন নেওয়া, মানে সুন্দর একটা সংসার বলা চলে আর কি, যেটাকে বিশাল ব্যয়বহুল হয়ে যেত। তো এখন আমি চিন্তা করলাম যে ওই সিদ্ধান্তটা আমার জন্য মারাত্মক লেভেলের ভুল হতো। এখন আমি ঢাকা শহরে যা আছে তাই দিয়ে চলবো। আল্লাহ তাআলা যদি মুখ তুলে তাকান, তখন কিন্তু আমি ইনশাল্লাহ এই যে বাড়ি করছি এখন সুন্দর সুন্দর, ওখানে সাজাবো, ফার্নিচার করব। এটা একটা স্থায়ী ঠিকানা হলো আমার। এর পাশাপাশি আল্লাহ যদি চান তো আরও অনেক কিছু হতে পারে, তাই না? ঢাকাতে তো নিজের কিছু হতে পারে আল্লাহ যদি মুখ তুলে তাকান। তো সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানেন কি করবেন। কিন্তু আমার তো নিজের সেই ধৈর্যটা, জ্ঞানটা, বুদ্ধিটা রেখে বা সেই প্ল্যান রেখে চলতে হবে। আমি যদি শুধু যা ইনকাম করি তা খরচ করে ফেলি, বিলাসিতা করে, এখন বয়স কম, এখন কাজ করতে পারবো, কিন্তু একটা সময় তো এই কাজ করতে পারবো না, সামর্থ্য বা শক্তি থাকবে না। তো এটি আপুমনিদের মেসেজ দেওয়া ছিল। পাশাপাশি আমি কিন্তু থেমে থাকি নাই। ভালো কাজের উপহার আল্লাহ তাআলা যে দেন, সেটা উপরাল্লাহ আমার সাথে সত্যি, মানে আমি একদমই বাস্তব প্রমাণ। অনেকগুলো কাজের মাধ্যমে আমি প্রমাণ। যেমন ধরুন, আমার যখন একটা টিনের ঘর হয় বাড়িতে, আমরা চাইছিলাম যে টিনের ঘরটাই করি, ওই ঘরটায় থাকবো, ওই ঘরটায় আসা যাওয়া করব, বিল্ডিংটা পরে করব। সেই টিনের ঘরটা যখন বাধা আসে, করতে পারি নাই, কোনো কারণে আমাদের হয় নাই করা। এটা কিন্তু খুব মন খারাপ করছি, কান্নাকাটি করছি, খুব দুঃখ পাইছিলাম, আঘাত পাইছিলাম। আল্লাহ তাআলা কিন্তু 1 বছরের মাথায় আমাদের এই বিল্ডিংটা করার তৌফিক দিয়েছেন। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। সে চাইছে আমাকে একটা বিল্ডিং করে দিবেন, আমি টিনের ঘরটা আমার থাকবে না, হবে না। এটা পরে আমি মানে খুব উপলব্ধি করলাম যে আমি যে ঘরটার জন্য কান্নাকাটি করছি, আসলে সেটা আমার ছিল না, ওইটা আমার জন্য না, আমার জন্য আরও বেটার ছিল। আল্লাহ সেটার জন্যই অপেক্ষা করাইছেন, এত ধৈর্য ধরাইছেন। তো আরও ফিউচারে অন্য প্ল্যান নিতেছি যে আমার বাচ্চাদেরকে আমি ফিউচারে কোথায় দিতে চাই, ওদের স্বপ্ন অনুযায়ী বা আমাদের যে স্বপ্ন আছে সেই অনুযায়ী আমি যে কোথায় কিভাবে ওদের করব, সেই প্ল্যানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের কাছে আসবে। আমি থেমে থাকবো না, আপনাদের সাথে এই যে কথা বলি, প্ল্যান দেই, বাজেট দেই, পরামর্শ দেই। আমি জানি না আমি এটুকু যোগ্যতা কিনা, কিন্তু চেষ্টা করি যে আমি যতটুকু পারি বা আমি যেভাবে চলি আপনাদেরকে সেটা মানে বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, যেন কোনো আপুমনিরা যারা নতুন সংসার তারা হেল্প পায়। তো আস্তে আস্তে আমার লাইফে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অগ্রগতিগুলো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, আল্লাহ মুখ তুলে তাকান, সবই আল্লাহর ইচ্ছা, আপনাদের ভালোবাসার দোয়া। আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো দেখে আপনারা জানতে পারবেন যে আসলে আমার লাইফের অগ্রগতিগুলো কী। তো এই ছিল আজকের মেসেজ। অনেক কথা বললাম আপনাদের সাথে, ভিডিও করার একদম সময় পাইনি, তাই ভাবলাম আপু বোনেদের সাথে সরাসরি কিছু কথা বলি। আপু বোনেদের খুব ভালো লাগবে, আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, সেজন্য আপনাদের ভালো লাগার জন্যই আমি চলে আসলাম আজকে কথা বলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, টাটা।